গল্প চার দেওয়াল। গল্পটি লিখেছেন অনিন্দিতা দাস। বাড়িতে আজ আবার রাতুল এসেছে। রাতুল আমার ননদ অনিমার হবু স্বামী। শ্বশুর শাশুড়ি স্বরূপের কাছ থেকে তাই শুনেছি। বিয়ের কয়েকদিন পর থেকেই দেখছি এ বাড়িতে ছেলেটার অবাধ আনাগোনা। সে নাকি শুধু অনিমার মাস্টার্স কমপ্লিট হওয়ার জন্য অপেক্ষা করছে। শেষ হলেই ধুমধাম করে বিয়ে হয়ে যাবে। অনিমা রাতুল বলতে এক ঢোক জল বেশি খায়। শ্বশুর শাশুড়িও দেখেছি রাতুলকে নিয়ে গদগদ। এসে দাঁড়ালে কি করবে কি বলবে ভেবেই পায় না। তা গদগদ হওয়ারই কথা। লোকে আমাদের মধ্যবিত্ত বললেও আদতে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার। সেখানে রাতুলের নিজস্ব দোতলা বাড়ি, গাড়ি, ভালো বেসরকারি চাকরি। মোটামুটি সুন্দরী অনিমার জন্য তা হাতে চাঁদ পাওয়া সামিলই বটে। রাতুল এলেই বাড়িতে চিকেন আসে, একটু ভালো মাছ। আমি রান্না করি। পেনশন পেলেই শ্বশুরমশাই আলাদা করে টাকা তুলে রাখেন এগুলোর জন্য। কখনো কখনো স্বরূপও মর্জি বুঝে বাইরে থেকে খাবার নিয়ে আসে। তখন 2-4 দিন টানাটানি করে সংসার চালিয়ে নিতে হয়। স্বরূপকে বিয়েটা করেছিলাম ভালোবেসেই। একটা প্রাইভেট কোম্পানিতে মোটামুটি মাইনের চাকরি করে স্বরূপ। আমাদের সংসার চলে যায়, তবে বিলাসিতার কোনো জায়গা নেই। ওই মাইনে থেকেই এখন বোনের বিয়ের জন্য টাকা জমাচ্ছে। বাড়িতে টিভি ফ্রিজটুকুই যা আছে, সেটাও আমার বাপের দেওয়া। শাশুড়ির এই দুটোই দাবি ছিল, বাবা কোনো রকমে মিটিয়েছে। এসি গাড়ি কিছুই নেই, কোনো কালে হবে বলেও মনে করি না। কিছুদিনের মধ্যেই নতুন সদস্য আসবে আমাদের মাঝে, তার খরচ খরচা বুঝে নিয়েছি। মধ্যবিত্ত জীবনটা এইভাবেই কোনো রকমে কেটে যাবে। মাস 4 হলো শরীরে নতুন প্রাণের অস্তিত্ব টের পেয়েছি। যদিও স্বরূপ ছাড়া এখনো কাউকে বলিনি। শ্বশুর শাশুড়ির ইচ্ছে নয় এক্ষুনি বাচ্চা কাচ্চা নেই। ভয়, যদি স্বরূপ সংসারে টাকার পরিমাণ কমিয়ে দেয়, যদি বোনের বিয়ের জন্য টাকা জমানো বন্ধ করে দেয়। শ্বশুরের পেনশনের টাকাটা ওষুধ আর রাতুলের পেছনে চলে যায়। রাতুল এত বড় লোক, কিন্তু এই সংসারের কোনো দায়িত্বই নিতে চায় না। এমন ভাব দেখায় যেন অনিমাকে বিয়ে করে এই গরিব পরিবারকে সে উদ্ধার করে দিচ্ছে। অনিমাও সবসময় রাতুলের মন মর্জি বুঝে চলে। রাতুলের গার্লফ্রেন্ড বলে সে বন্ধু মহলে বেশ সম্মান পায়। স্বরূপের সঙ্গে কথা বলে ঠিক করেছি আমার কনসিভ করার কথাটা 6 মাস পর বাড়িতে জানাবো। জানি জানতে পারলেই শাশুড়ি মা আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেবেন। সি সেকশনের নাকি অনেক খরচা। স্বরূপ বলেছিল একদিন, শাশুড়ি মা কিছুতেই চাইবেন না স্বরূপ আমার পিছনে খরচ করুক। তারা চেয়েছিলেন আগে অনিমার বিয়েটা হয়ে যাক, কিন্তু স্বরূপের জেদের কাছে হার মানতে হয়েছে। সত্যি বলতে কি, যদি আমার বাবার খরচ চালানোর ক্ষমতা থাকতো ওখানেই চলে যেতাম। একটু বিশ্রাম তো জুটতো এই সময়। কিন্তু কিভাবে যাব? আমি জানি এই বিয়ে দিতেই বাবার বাজারে বেশ কিছু দেনা হয়েছে। আমি যদিও পণ দিয়ে বিয়ে করতে চাইনি কোনোদিন, কিন্তু উপায় ছিল কই। আমাদের কলোনির ঘরের দরজায় রাত বিরেতে টোকা অশালীন ইঙ্গিতে জেরবার হয়ে যাচ্ছিলাম। বিয়ে ছাড়া বাঁচার উপায় ছিল না। তখনই যেন এক দেবদূতের মতো স্বরূপ আমার জীবনে আসে। মাস 2 প্রেম করার পর 2 পরিবারের সম্মতিতে আমার বিয়ে ঠিক হয়। দিনে দিনে চেহারাটা ভারী হচ্ছে বুঝতে পারি। কাজের গতিও আগের থেকে স্লথ। সংসারের কাজ সময় মতো না পেলে শাশুড়ি মা বিরক্ত হন বুঝতে পারি, কিন্তু আমিই বা কী করব? শরীর যা চলতে চায় না। বাবাকে বললে হয়তো নিয়ে যাবে, কিন্তু বাবার ঘাড়ে বসে বোঝা বাড়াতে আমি চাই না। মন্দের মধ্যে একটা ভালো, আমার প্রেগনেন্সিতে বমি ভাব নেই। বমি ভাব থাকলে এতদিনে বাকিরা না বুঝলেও শাশুড়ি মা ঠিক বুঝে যেতেন। অভিজ্ঞ মানুষ কি না? আজকাল মাঝে মধ্যে আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকান, আমি এড়িয়ে যাই। এমনিতে রাতুল খালি হাতেই আসে। এই সংসারের জন্য কোনোদিন কিছু হাতে করে আনতে দেখিনি। অনিমার জন্য অবশ্য মাঝে মধ্যে টুকটাক জিনিস নিয়ে আসে। সেসব আবার অনিমা গর্ব করে দেখায়। সেদিন অবাক হয়ে দেখলাম রাতুলের হাতে মিষ্টি, অথচ এই মুহূর্তে বাড়িতে কেউ নেই। শাশুড়ি গেছেন ভজন শুনতে, শ্বশুর বন্ধুদের আড্ডায়। অনিমাও খানিক আগে এক বন্ধুর সঙ্গে বেরোলো। একা দরজা খুলতে একটু ইতস্তত বোধ হচ্ছিল, কিন্তু পরক্ষণে মনে পড়ে গেল রাতুল এবারের জামাই কম, ভিআইপি বেশি। সে বাইরে দাঁড়িয়েছিল শুনলে শ্বশুরমশাই চিৎকার করে বাড়ি মাথায় তুলবেন। তাড়াতাড়ি দরজা খুলে দিলাম। মিষ্টিটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনার জন্য নিয়ে এলাম।
হঠাৎ মিষ্টি কেন? আমি যে অবাক হয়েছি তা আমার গলার স্বরেই দিব্যি বোঝা গেল। এমন সুন্দর মিষ্টি গোলগাল চেহারা আপনার, একটু মুখ মিষ্টি না করলে চলে? হেসে বলল রাতুল। হঠাৎ করে কোমরে হাত রেখে এক ঝটকায় কাছে টানলো আমাকে। আজ বরং আমি তোমাকে নিজে হাতেই একটা মিষ্টি খাইয়ে দিই। কাউকে কিছু বলার দরকার নেই, এই মিষ্টি মুখ কেবল তোমার আমার। ভয়ে কেঁপে উঠলাম। এমন সাহস কিভাবে হয় রাতুলের? কি করতে চাইছে আমার সঙ্গে? একা আমি এখন কি করব? হাতের কাছে কিছুই যে নেই। আমাকে বাঁচাতেই বোধহয় শব্দ করে কলিং বেলটা বেজে উঠল। আমায় ছেড়ে ভদ্র ছেলের মতো চেয়ারে বসে পড়ল রাতুল, যেন এতক্ষণ কিছুই হয়নি। ভয়ে ভয়ে এগিয়ে যেতে গিয়ে সজোরে হোঁচট খেলাম। পাশে থাকা চেয়ারের হাতলটা ধরে কোনো রকমে নিজেকে সামলে নিলাম। রাতুলের ঠোঁটে শয়তানি হাসি। কখন পাটা আগে বাড়িয়ে দিয়েছে টেরই পাইনি। কোনো রকমে হেঁটে গিয়ে দরজাটা খুলে দিলাম। বাইরে স্বরূপ দাঁড়িয়ে। রাতুলকে এই সময় বাড়িতে দেখে ও বোধহয় অবাক হলো। তুমি এখানে? রাতুল অপ্রস্তুত হওয়া ছেলেই নয়। একগাল হেসে বলল, অনিমা বলেছিল থাকবে, তাই এসেছিলাম। কিন্তু অনিমাই তো দেখছি নেই। কার সঙ্গে যেন বেরিয়েছে, নামটাও আমাকে বলে যায়নি। আপনার বোন দেখছে বেশ খামখেয়ালি। ভবিষ্যতে সংসার করবে কিভাবে? বোনের খামখেয়ালের দাম মেটাতে দাদাকে বাড়ির হবু জামাইয়ের জন্য ফিশ ফ্রাই আর চপ নিয়ে আসতে হয়। খাওয়া দাওয়া সেরে রাতুল চেয়ারে বসে আর চোখে আমাকে মাপতে থাকে। এর আগেও দেখেছি এভাবে আমার দিকে তাকিয়ে থাকতে, কিন্তু এমন অদ্ভুত আচরণ এই প্রথম। অস্বস্তি কাটাতে রান্নাঘরে চলে গেলাম। খানিক পরে দেখি রাতুল সেখানেও এসে দাঁড়িয়ে আছে। থাকতেই পারে, বাড়ির হবু জামাই বলে কথা, এ বাড়ি সর্বত্র তার অবাধ গতি। ঈশ্বর ঠাট্টা সুরে বলে ওঠে, বৌদি আপনার ফিগার যা দেখছি ফাটাফাটি। অনিমা আপনার ধারে কাছেও আসে না। প্রেম করেছিলাম তাই, নইলে। আমি আর সহ্য করতে পারিনি। সবজি কাটার ছুরিটা তুলে নিয়ে বলি, আপনি এখনই ঘরে যান। আর এক মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকলে আমি কিন্তু চেঁচাতে বাধ্য হব। ছুরি দেখে হাসলেও চেঁচানোর কথা শুনেই ভেজা বেড়ালের মতো ল্যাজ গুটিয়ে পালালো রাতুল। কিন্তু আমার বুক থেকে ভয়ের ভাব গেল না। কি করতে চাইছে রাতুল আমার সঙ্গে? সবাই শুয়ে পড়লে রাতের বেলা স্বরূপকে সব কথা খুলে বললাম। শুনেই গম্ভীর হয়ে গেল স্বরূপের মুখ। যা হয়েছে সে নিয়ে আর কোনো রকম উচ্চবাচ্য করার দরকার নেই, চাপা গলায় বলল স্বরূপ। এখন থেকে নিজেকে সাবধানে রাখতে চেষ্টা করো। রাতুল এলে সামনে বেরোনোর আর কোনো দরকার নেই তোমার। এখন ভালোই ভালোই অনিমার সঙ্গে বিয়েটা হয়ে গেলে বাঁচি। নিজেকে আর একটু ঢেকে ঢুকে রাখলেও তো পারো। আমি কি করলাম? অবাক হতেও বোধহয় এবার ভুলে যাব আমি। তুমি তো দেখেছ আমাকে সেই পোশাকে। কোথায় ভুল ছিল আমার? তাছাড়া আমি না বেরোলেও রাতুলের এ বাড়ির সর্বত্র গতিবিধি, তাকে আটকাবে কিভাবে? অত কিছু আমি জানি না। তোমার যা বললাম দয়া করে সেটুকু মেনে চলো। এটা আমার বোনের ভবিষ্যতের প্রশ্ন। তোমার জন্য ওর ভবিষ্যতে যেন কোনো আঁচ না আসে। নিজেকে সামলে রাখতে পারো না? কেমন মেয়ে তুমি? কি বলতে চাইছোটা কি? এখানে আমার দোষ কোথায় ছিল? তোমার বাবাই তো বলেছেন রাতুল যখনই আসুক তাকে জামাই আদর করতে হবে। একটু থামল। এতক্ষণ উত্তেজনায় দম নিতে ভুলে গিয়েছিলাম। গম্ভীর মুখে বলে উঠলাম, আজকের ঘটনায় তুমি কি আমায় বিশ্বাস করছো না? কি মনে হয় তোমায় আমি মিথ্যে বলছি? আমার কথা শুনে স্বরূপ রেগে যায়। বিরক্তি মাখা স্বরে বলে, নতুন করে আর কোনো ঝামেলা বাঁধিও না তনুশ্রী। দেখছো তো আমাদের আর্থিক অবস্থা, নুন আনতে পান্তা ফুরোয়। আমাদের সন্তান আসতে চলেছে, তার কথাটাও তো ভাবতে হবে। তোমার সব কথাই না হয় আমি বিশ্বাস করলাম, কিন্তু তাতে কি? এখন কি চাও তুমি? কি করলে তুমি সন্তুষ্ট হবে? তোমার জন্য কি আমি রাতুলের সঙ্গে ঝামেলা করতে যাব? ওর সঙ্গে ঝামেলা করলে আমরা টিকতে পারবো? কত পয়সা জানো না বুঝি? সে কথা আমি কখন বললাম? কিন্তু ওই ছেলের সঙ্গে বিয়েটা হলে তোমার বোন শান্তিতে থাকবে তো? তারপর তোমার বোনকে বাড়িতে রেখে ওই ছেলে যদি আরও একটা বিয়ে করে বসে, তখন তোমার বোন কোথায় যাবে? ভেবেছ সেটা? এ বাড়িতেই ফিরে আসবে, কিন্তু যদি তার মধ্যে ছেলেপিলে হয়ে যায় তখন বিপদ আরও বাড়বে। মুখ থেকে শুভ কথা বলতে পারো না নাকি? অত কিছু কোনোদিনই ঘটবে না। রাতুল আমাদের অনিমাকেই ভালোবাসে,
আসলে বয়সটা কম, অত বোঝে টোঝে না। তোমায় দেখে সাময়িকভাবে হয়তো একটা ভুল করে ফেলেছি। ভুল কি আমাদেরও হয় না? ওসব কথা ভুলে যাও তনু, রাত অনেক হলো, যাও ঘুমিয়ে পড়ো। নিজের কথা ভাবো না ভাবো, অন্তত আমাদের বাচ্চাটার কথা ভাবো। পাশ ফিরে শুতে গিয়েও উঠে বসে স্বরূপ, চাপা গলায় বলে, কান খুলে শুনে রাখো তনু, এই কথাগুলো যেন কোনোভাবেই অনিমার কানে না ওঠে, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। তখন আমি ভুলে যাব কোনো একদিন তোমায় ভালোবেসেছিলাম, সিঁদুর পরিয়ে ভালো রাখার দায়িত্ব নিয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম। জেনে শুনে ওই ছেলের হাতে নিজের একটিমাত্র বোনকে তুলে দেবে? বলতে না চেয়েও কথাটা বলে ফেললাম। এ কেমন মানসিকতা আমার স্বামীর! স্বরূপের শেষ কথাগুলো নিজের কানে শুনেও কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। এই কি সেই ছেলেটা যাকে একদিন আমি ভালোবেসেছিলাম? এর হাত ধরে আজন্মের চেনা বাড়ি ছেড়ে আসতে আসতে ভেবেছিলাম পুঁতিগন্ধময় নরক থেকে এতদিনে উদ্ধার পেলাম। দেব না দিয়ে উপায়ই বাকি। এতদিন পাড়ার সবাই অনিমার বন্ধু বান্ধব জেনে গেছে রাতুলের সঙ্গে অনিমার বিয়ে হবে, কেবল ফাইনাল পরীক্ষার অপেক্ষা। সবাই দেখে প্রায় রাতুল আমাদের বাড়িতে আসে, অনিমার সঙ্গে সময় কাটায়। কোনোভাবে যদি এখন বিয়েটা না হয়, তখন কিন্তু সব দোষ আমার বোনের ঘাড়ে পড়বে। এ সমাজে আজও পুরুষ দোষী হয় না, সব দোষ সব অপবাদ মেয়েদের জন্য তোলা থাকে। ঠান্ডা মাথায় কথাটা ভেবে দেখো তনু, তোমায় ভালোবাসি, তাই জানি তুমি মিথ্যে বলছো না, কিন্তু সত্যি হলেও কিছু সত্যি সামনে না আসাই ভালো। সিনেমা সিরিয়ালে দেখানো প্রতিবাদের গল্প দিয়ে জীবন চলে না। এখন যদি এই সামান্য একটা কারণের জন্য অনিমার বিয়ে ভেঙে যায়, তবে অন্য কেউ আর কোনোদিন বিয়ে করতে রাজি হবে কিনা সন্দেহ। সারা জীবন অনিমা আইবুড়ো থেকে যাবে, আর দাদা বৌদি হিসেবে আমাকে আর তোমাকে ওর বিয়ে ভেঙে যাওয়ার জন্য দায়ী করবে। বলবে আমাদের জন্য ও সংসার সাজানো হলো না। দাদা হয়ে কিভাবে বোনের স্বপ্ন ভেঙে দেব বলতে পারো? কেবল প্রতিবাদ করলেই হয় না তনু, পরবর্তীকালে এর ফলে কি কি ঘটতে পারে সেটাও ভেবে রাখতে হয়। অনেক বুঝিয়েছে এমন ভেবে পাশ ফিরে শুয়ে পড়ে স্বরূপ। শোয়ার সঙ্গে সঙ্গে মৃদু নাসিকা গর্জন শুরু হয়ে যায়। জেগেই কেটে যায় সারাটা রাত। এই বাড়িতে কিভাবে থাকবো আমি? যে মানুষটাকে বিশ্বাস করে এখানে এসেছিলাম, সেই তো বলছে হাসি মুখে সব অন্যায় মেনে নিতে। কিভাবে মেনে নেব আমি? বুকের ভেতরে উথাল পাতাল। একবার ভাবলাম ফিরে যাই বাবার কাছে, কিন্তু বাবা কি আদৌ আশ্রয় দেবে? চাইলেও কি দিতে পারবে? বাবার আর্থিক অবস্থা আমার অজানা নয়। এখন তো আমি আর একাকী নই, সঙ্গে রয়েছে আমার সন্তান। একটা প্রাণ বেড়ে উঠছে আমার মধ্যে। দুজনের খরচ চালানোর ক্ষমতা বাবার নেই। এই মুহূর্তে আমিও কাজে বেরোতে পারবো না, শরীরে সে শক্তি নেই আমার। এর মধ্যে কেটেছে আরও 1 সপ্তাহ। আজকাল বেশ ভয়ে ভয়ে থাকি, কিন্তু উপায় কি? পালানোর উপায় থাকলে এতদিনে ঠিক পালাতাম। এই কয়েকদিনে রাতুল আরও বেশি চেষ্টা করেছে আমার ঘনিষ্ঠ হতে। গোপনে গিফট নিয়ে এসেছে, লোকচক্ষুর আড়ালে ভালোবাসার নাটকও করেছে। সেসব যখন কোনো কাজ হয়নি, তখন ভয় দেখিয়েছে ওর কথা মতো কাজ না করলে চরিত্রের অপবাদ দিয়ে আমাকে বাড়ি ছাড়া করবে। কেউ শুনবে না আমার মতো একটা চালচুলোহীন মেয়ের কথা, সবাই রাতুলের কথাই মেনে নেবে। বুঝলাম জল গলা ছাড়িয়ে মাথার উপরে উঠতে চলেছে, এভাবে চুপ করে থাকলে চলবে না। কিন্তু আমি এক অসহায় মেয়ে, আমার কথা শুনবে কে? জানালার ধারে বসে চুপচাপ খানিক ভাবলাম। বুঝলাম কথা বলে কথা শুনে কিছুই হবে না, এ আমার একার লড়াই, তাই লড়তে আমাকেই হবে। এমন কিছু একটা করতে হবে যাতে রাতুলের ভালো মানুষের মুখোশ এবারই সবার সামনে খসে পড়ে, স্বরূপও সবটা মেনে নিতে বাধ্য হয়। কাঁটা দিয়ে কাঁটা তোলা আমার অভিপ্রায় নয়, কিন্তু এছাড়া আর উপায়ই বাকি। আমার এক বোন ছিল পাড়াতুতো, সুন্দরী, আকর্ষণীয়া। তাকে একদিন সময় করে আসতে বলি। অনেক দিন ধরেই তার আমার শ্বশুরবাড়ি ঘুরে দেখার শখ ছিল। এই ফাঁকে আমাকে নিজের কার্যসিদ্ধি করতে হবে। ওই বোনকে সবটা ভালো করে বুঝিয়ে বলতে হবে। আচমকা সে ভয় পেয়ে গেলে আমার পুরো পরিকল্পনাটাই মাটি হবে। জানতাম রাতুল আসবে, এসেও ছিল ঠিক। ততক্ষণে আমার নিখুঁত ট্রেনিং পেয়ে সুকন্যা সম্পূর্ণ রেডি। শুধু রেডি নয়, সুপার এক্সাইটেডও। সে ভাবতেই পারেনি আমার শ্বশুরবাড়ি বেড়াতে এসে এমন একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পাবে। আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিচ্ছিলাম।
জানি লড়াইটা মোটেও সহজ নয়, কিন্তু আমার নিজের জন্য, আমার অনাগত পুত্র কিংবা কন্যা সন্তানকে ভালো রাখার জন্য এই স্টেপটা আমাকে নিতেই হবে। সুকন্যাকে চোখের ইশারা করে আমি ছাদে উঠে গেলাম। যদিও শাশুড়ি হঠাৎ বাড়িতে আসা এই অচেনা আগন্তুকটিকে দেখে খানিক বিরক্তই হয়েছিলেন, কিন্তু আমার কাছে এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। যে কোনো উপায়ে আমাকে আজ রাতুলের স্বরূপ উন্মোচন করতেই হবে। জানতাম আমি ছাদে গেলে রাতুলও কোনো না কোনো ছুতো করে অবশ্যই যাবে, আর কার্যক্ষেত্রে হলেও তাই। মধুলোভী মৌমাছির মতো বাড়ির সবার নজর এড়িয়ে রাতুল ছাদে উঠে এলো। আমাদের ছাদটা অবশ্য ন্যাড়া, দাঁড়ালে একটু ভয় ভয় লাগে। কোনোভাবে খানিক পয়সা করে জোগাড় করে শ্বশুরমশাই মাথার উপরকার ছাদটুকু ঢালাই করলেও চারপাশে পাঁচিল তোলার সামর্থ্য হয়নি আর। পায়ে পায়ে রাতুল আমার দিকে এগিয়ে আসার চেষ্টা করলো। চোখে মুখে ভয়ের ছাপ ফুটিয়ে এমন ভাব দেখালাম ওকে হঠাৎ এখানে দেখে যেন কতই না ভয় পেয়েছি। জানি সুকন্যা এতক্ষণে নিশ্চয়ই নিজের কাজ সেরে ফেলেছে। সিঁড়িতে কার যেন পায়ের মৃদু শব্দ পেলাম, নিশ্চয়ই অনিমা আসছে। আমার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকা রাতুলের কানে না গেলেও সে শব্দ ঠিকই আমার কানে গেছে। জামা কাপড় তুলতে তুলতে থমকে গেছি। আমার শাড়ির আঁচল রাতুলের হাতে, চোখে মুখে ভয়ার্ত দৃষ্টি। হঠাৎ কেউ পেছন থেকে চেঁচিয়ে উঠল, কি করছো তুমি বৌদির সঙ্গে? এমনটা কিভাবে করলে তুমি? কেন করলে? তুমি যে বলতে ভালোবাসো আমায়, সব কি মিথ্যা ছিল? আমি যে তোমায় বড্ড ভালোবেসেছিলাম। একরাশ ধুলোর উপর বসে পড়েছে অনিমা, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। শূন্য চোখে সে তাকিয়ে আছে দূরে, আরও দূরের দিকে। অনিমা, অনিমা, তুমি আমায় ভুল বুঝছো কিন্তু। এতক্ষণে সম্বিত ফিরে পেয়ে রাতুল অনিমার কাছে দৌড়ে আসে। ছাদে নিয়ে এসে তোমার বৌদি আমায় প্রভোগ করছিল। কে কাকে কি করছিল আমার যথেষ্ট বোঝা হয়েছে। আমি নিজের চোখে দেখেছি বৌদি একাই কাপড় তুলতে ছাদে এসেছিল। খানিক পরে তুমি এসেছো। প্লিজ চলে যাও রাতুল, দয়া করে এখান থেকে চলে যাও। আর কোনো দিন এই বাড়িতে এসো না, প্লিজ এসো না। ছি, শেষে কিনা আমার বৌদির সঙ্গে? ভুলটা আমারই হয়েছিল তোমায় ভালোবেসে। কতদিন বাদেই আমাদের বিয়ে হওয়ার কথা, আর সেই সময় তুমি কিনা কি ভেবেছিলে বিয়ের পরও এমনটাই চালিয়ে যাবে, আর আমি কিচ্ছুটি জানতে পারবো না? আমার কাজ মিটে গিয়েছিল। জানতাম চোখের সামনে এমন ঘটনা দেখলে অনিমা প্রতিবাদ করবেই। কোনো মেয়েই চোখের সামনে এমনটা দেখলে চুপচাপ মেনে নিতে পারে না। আমি শুধু সুকন্যাকে শিখিয়ে দিয়েছিলাম রাতুলকে ছাদের সিঁড়িতে উঠতে দেখলে অনিমাকে গিয়ে কেবল একটা কথা বলতে। রাতুল তার জন্য একাকী ছাদে অপেক্ষা করছে। যা চেয়েছিলাম একেবারে তাই হয়েছে। প্রেমিকার হাতে রাতুল ধরা পড়েছে। এতদিন আমার সঙ্গে যে অন্যায় করেছে, আজ তার জবাব দিতে হবে সবার সামনে। একটানা অভিযোগ শুনতে শুনতে রাতুলের বোধ করি ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। বিরক্ত মুখে একসময় অনিমার দিকে তাকিয়ে বলেই ফেলল সে, কে তোকে বিয়ে করবে? কি এমন সুন্দরী তুই? এমন কি আছে তোর মধ্যে যে তোকে একেবারে গয়নাগাটিতে সাজিয়ে ঘরের বউ করে নিয়ে যেতে হবে? যাদের সঙ্গে ঘুরবো বেড়াবো তাদের সবাইকে বিয়ে করে ঘরে তুলতে হলে তো মুশকিল। কোটি কোটি টাকার মালিক আরবিশেখদের মতো বাড়ির ভেতরে হারেম খুলবো নাকি? তার জন্য টাকা কে জোগাবে? তোর বাপ? বাড়ির সবাই বিস্ময়ে হতভম্ব হয়ে গিয়েছিল। বোধহয় বাকশক্তি হারিয়ে ফেলেছিল কিছুক্ষণের জন্য। নরম মিষ্টিভাষী হবু জামাইয়ের একই রূপ দেখছে তারা। শ্বশুরমশাই পড়েই যাচ্ছিলেন, কোনো রকমের সামনের দেওয়াল ধরে নিজেকে সামলে নিলেন। এই ছেলেকেই তারা ভালো ভেবে নিজের মেয়ের হাত নিশ্চিন্তে এর হাতে তুলে দেওয়ার কথা ভাবছিলেন। এগিয়ে এসে রাতুলের কলার ধরে টানতে লাগলো স্বরূপ, যেন ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে সে। চিৎকার করে বলতে লাগলো, তাহলে তার বোনকে বিয়ের জন্য প্রতিশ্রুতি দেওয়ার অর্থ কী ছিল? এমন প্রতিশ্রুতি কেন দিয়েছিল সে? আর সবার সামনে এভাবে অপমান কেনই বা করছে? এখানে মান অপমানের প্রশ্ন আসছে কোত্থেকে? তখন দিয়েছিলাম মনে হয়েছিল বলে, এখন বলছে তোমার বোনকে বিয়ে করতে পারবো না। ওই মেয়ে সংসার করার যোগ্য নয়। যে মেয়ে আমার কথা বিশ্বাস না করে আমাকেই সন্দেহ করে, তাকে আমি কিভাবে বিয়ে করে সহধর্মিণী করতে পারি? তাছাড়া ওর কী বা যোগ্যতা আছে আমার মতো বিত্তশালী ছেলের স্ত্রীর পরিচয়ে সমাজে পরিচিতি পাবে? পড়াশোনায় আহামরি কিছু নয়। এসব মেয়েদের সঙ্গে 2-4 দিন ঘোরা বেড়ানো যায়, তা বলে বিয়ে?
বিয়ে অত সহজ জিনিস নয়। আমার বিয়ে আগেই অন্য জায়গায় ঠিক হয়ে গেছে। ভেবেছিলাম বলবো, যাক ভালোই হলো, এইভাবে সব ক্লিয়ার হয়ে গেল। অনেকক্ষণ হলো চলে গেছে রাতুল। রেগে মেগে স্বরূপ নিজের ঘরে চলে গেছে। বোবার মতো ড্রয়িং রুমে বসে আছেন শ্বশুর শাশুড়ি। চার দেওয়াল জুড়ে শুধুই নিস্তব্ধতা। মধ্যে মধ্যে অনিমার কান্নার সুর ভেসে আসছে। ফুঁপিয়ে উঠছে সে। এতদিনকার সম্পর্ক, মান অভিমানের পালা, সব কি এক লহমায় ভুলে যাওয়া যায়? সব কিছু কি এতই সহজ? ঘরে ঢুকে অনিমার পিঠে হাত রাখি। হাত সরিয়ে দেয় না সে, বরং ফুঁপিয়ে উঠে দুহাত দিয়ে প্রাণপণে জড়িয়ে ধরে আমায়। কি ভুল করেছিলাম বৌদি? কি ভুল করেছিলাম বলো তুমি? কোনো ভুল নেই তোমার, শুধু একজন ভুল মানুষকে ভালোবাসা ছাড়া। আমি ওকে আঁকড়ে ধরলাম। যে অপমান আজ তোমায় রাতুল করলো, তার জবাব তোমাকেই দিতে হবে, উপযুক্ত যোগ্যতা অর্জন করে। আজ থেকে আর কান্নাকাটি নয়, শুধু একটাই শপথ নাও, আমি নিজেকে তৈরি করব। তাহলে তো তোমাকেও নিজেকে তৈরি করা উচিত বৌদি। সারা জীবন দাদার উপর নির্ভর করে থাকবে কেন? বন্ধ ঘরের আড়ালে দৃশ্য দূষণ এড়াতে পারে, কিন্তু শব্দ দূষণ পারে কি? আজ অনিমার বিয়ে একজন ভালো মনে সরকারি আধিকারিকের সঙ্গে। সে নিজেই দেখে শুনে পছন্দ করেছে। অনিমা মোটামুটি নামকরা একটা প্রাইভেট স্কুলে পড়ায়, আর আমি এখানকার প্যাথোলজিক্যাল ল্যাবে রিসেপশনিস্ট। আমার 4 বছরের মেয়েটা পিপির বিয়ে উপলক্ষে নতুন জামা পরে উঠোনে খেলে বেড়াচ্ছে। রাতে ফিশ ফ্রাই খেতে পাবে বলে মুখখানা হাসি হাসি। সেদিনের পর আমার কাছে এসে ক্ষমা চেয়েছিল স্বরূপ। আমি করে দিয়েছি। ভালোই জানতাম কোন মানসিক অবস্থায় দাঁড়িয়ে ও এমনটা করেছিল। রুমে গিফটগুলো রাখতে এসেছিলাম, এমন সময় ধুতি পাঞ্জাবি পরা দায়িত্ববান স্বরূপ এসে দাঁড়ালো আমার সামনে। দরজা বন্ধ করে কানের কাছে মুখ নিয়ে এসে চুপি চুপি বলল, ভাগ্যিস সেদিন নিজের সিদ্ধান্তে অটল থেকে ভুলটা ভাঙিয়ে দিয়েছিলে, তাই হয়তো নতুন আলোয় তোমাকে চিনতে পারলাম। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।